আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা। আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমরা নিয়ে এসেছি ত্রিকোণমিতির পার্ট 4 ক্লাস। আমরা এর পূর্বে ত্রিকোণমিতির 3টি ক্লাস আপলোড দিয়েছি। আজকের ক্লাসটি আমরা নিয়ে এসেছি সেই ক্লাসগুলোরও ধারাবাহিক ক্লাস হিসেবে। তো আজকের ক্লাসের আগে অবশ্যই কিন্তু আগের 3টি ক্লাস করে আসতে হবে। সেই ক্লাসগুলো তুমি যদি খুব সহজে পেতে চাও তাহলে আমার ইউটিউব চ্যানেল শাহাদাতস ক্লাসরুম এবং হচ্ছে আমার ফেসবুক পেজ শাহাদাতস ক্লাসরুমে কিন্তু সহজেই তুমি ভিডিওগুলো পেয়ে যাবে। এবং এরকম ভিডিও তুমি যদি নিয়মিত তোমার নোটিফিকেশন আকারে পেতে চাও তাহলে আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে নেবে, নোটিফিকেশনটি চালু রাখতে হবে। তাহলে তুমি সহজেই কিন্তু ভিডিওগুলো পেয়ে যাবে। এবং ধারাবাহিকভাবে যদি ক্লাসগুলো করতে থাকো আশা করি এই ব্যাপারে ত্রিকোণমিতির ব্যাপারে বা অন্যান্য যে ক্লাসগুলো আমি দিব এই ব্যাপারে তোমার যে কনসেপ্টটা রয়েছে আশা করি যে ক্লিয়ার হবে। তো ওকে, কথা না বাড়িয়ে আমরা আজকের মূল টপিকসে চলে যাই। আমরা ধারাবাহিক ক্লাস নিয়ে আসছিলাম। তা আমরা এর পূর্বে আগের ক্লাসগুলোতে কিন্তু ত্রিকোণমিতি কি, আমরা এর আগে জেনেছি অনুপাতগুলো কি, আমরা তারপরে জেনেছি ত্রিকোণমিতিক অনুপাতগুলোর পারস্পরিক সম্পর্ক কি, তারপরে জেনেছি ত্রিকোণমিতিক অনুপাতগুলোর ক্ষেত্রে সূক্ষ্মকোণ 0 ডিগ্রি, 30, 45, 60 এবং 90 ডিগ্রি কোণের মান কি করে বের করতে হয় আমরা জেনেছি। এবং কি করে বের করতে হয় জানার পরে আমরা শিখেছি এটা কি করে মনে রাখতে হয়। আজকে প্রথমে যেটা দেখবো, ত্রিকোণমিতিক অনুপাতগুলোর মধ্যেই কিছু সম্পর্ক আমরা প্রতিপাদন করব, দেখবো এই সম্পর্কগুলো কিভাবে হয় এবং তার উপর ভিত্তি করে আমরা কিছু সমস্যা সমাধান করব। ওকে, আমরা চলে যাচ্ছি আমাদের মূল ক্লাসে। আমরা প্রথমেই স্ক্রিনে যে সম্পর্ক 3টি দেখতে পাচ্ছি, এই সম্পর্ক 3টি কিভাবে হয় সেগুলো আমরা দেখব। তারপরে এগুলো দিয়ে কিছু সমস্যা আমরা সমাধান করব। আমরা প্রথমেই প্রথম যে চিত্রটি আমরা এখানে দেখতে পাচ্ছি, প্রথম যে সম্পর্কটি দেখতে পাচ্ছি সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল টু 1, এই সম্পর্কটি আমরা প্রথম প্রতিপাদন করব। তো আমরা এই জন্য আমরা জানি যে সমকোণী ত্রিভুজ নিয়েই কিন্তু ত্রিকোণমিতিতে আলোচনাগুলো হয়ে থাকে। জ্যামিতিক পদ্ধতিতে এটা প্রমাণ করার জন্য আমরা প্রথমেই একটা সমকোণী ত্রিভুজ এখানে এঁকে নিব। তো আমি যদি একটা সমকোণী ত্রিভুজ এখানে এঁকে নেই, সাপোজ আমি একটা এখানে সমকোণী ত্রিভুজ আঁকলাম, এর নাম দিলাম হচ্ছে ত্রিভুজ এ বি সি। ওকে, এই কোণটির নাম দিলাম কোণ সি, কোণটির নাম দিলাম হচ্ছে আমাদের আলোচ্য কোণ সূক্ষ্ম কোণ। এখানে এই যে থেটা রয়েছে, এই থেটা কোণটিকে আমরা এখানে চিহ্নিত করলাম কোণ সি কোণকে। আর এই বি কোণটা হচ্ছে আমাদের এক সমকোণ বা 90 ডিগ্রি। যদি তাই হয়ে থাকে তাহলে থেটা কোণের বিপরীতটাকে আমরা বলেছিলাম কি, লম্ব। তাহলে এবি হচ্ছে কি, এবি হচ্ছে এখানে লম্ব। এসি কি, এসি হচ্ছে এখানে অতিভুজ, অর্থাৎ সমকোণের যে বিপরীত বাহু সেই বাহুটাই হচ্ছে আমার অতিভুজ। এবং বিসি বাহু যেটা রয়েছে সেই বিসি বাহুটা হচ্ছে আমার ভূমি। তাহলে আমরা এখানে লম্ব অতিভুজ ভূমি খুঁজে পেয়েছি। তাহলে আমরা এখন দেখবো সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল টু 1 হয় কিনা। তাহলে আমরা প্রথমে এই যে বাম দিক রয়েছে এই বাম দিকটার ভ্যালু বের করার আমরা চেষ্টা করবো। তাহলে আমরা এখানে নিলাম সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল টু, যদি আমরা নেই তাহলে আমরা সবাই জানি যে সাইন থিটা ইকুয়াল টু কি, আমরা শিখে এসেছি যে সাইন থিটা মনে রাখার জন্য আমরা বলেছিলাম সাগরে লবণ অনেক, সাগরেতে সাইন থিটা, লবণে হচ্ছে লম্ব আর অনেকে হচ্ছে অতিভুজ। তাহলে লম্ব বাই অতিভুজ, তাহলে এখানে সাইন স্কয়ার থিটা ইকুয়াল টু কি হবে, লম্ব বাই অতিভুজ। তাহলে লম্বকে, লম্ব হচ্ছে আমার এখানে এবি, তাহলে এবি বাই অতিভুজকে, অতিভুজ হচ্ছে এসি। তাহলে তার উপরে কি রয়েছে, তার উপরে রয়েছে হচ্ছে স্কোয়ার প্লাস এখানে কি রয়েছে কস স্কোয়ার থিটা। আমরা শিখেছিলাম এটার জন্য মনে রাখার জন্য যে কস স্কোয়ার থিটা কিন্তু কবরে ভূত অনেক, আমরা বলেছিলাম যে কস থিটা হচ্ছে ভূমি এবং অতিভুজের অনুপাত। তাহলে ভূমি কি এখানে বিসি, ভূমি হচ্ছে এখানে বিসি আর অতিভুজকে, অতিভুজ হচ্ছে এসি। তাহলে তার উপরে এখানে স্কোয়ার রয়েছে, আমরা কি দিব এখানে স্কোয়ার। ওকে, এখন যদি আমি এটাকে ভেঙে নেই তাহলে উপরে কি হলো এবি স্কোয়ার আর নিচে আসলো কি এসি স্কোয়ার, প্লাস এখানে কি আসলো উপরে আসলো বিসি স্কোয়ার, নিচে আসলো কি এসি স্কোয়ার। আমরা একটু তো বুঝতে পারছি সবাই, কোনো সমস্যা এখানে নেই। আচ্ছা, এখন এখানে যদি আমরা এটাকে যদি লসাগু করি তাহলে কি আসে নিচে, লসাগু কি আসে নিচে, লসাগু হলো এসি স্কোয়ার। তাহলে এসি স্কোয়ার যদি লসাগু হয় তাহলে পরে আমরা যদি হিসাব করি তাহলে হিসাবটার নিয়ম কি, যে প্রথমে এই লসাগুটাকে এটাতে ভাগ করব। তাহলে এসি স্কোয়ার ভাগ করলো 1, এই 1 কে উপরে গুণ করলে কি হবে এবি স্কোয়ার। তাহলে এবি স্কোয়ার একইভাবে এখানে কি দাঁড়ালো বিসি স্কোয়ার। এগুলো আমরা সবাই জানি, হিসাব নিকাশগুলো আমরা কিন্তু অনেক আগের ক্লাস থেকে কিন্তু এগুলো শিখে আসি যে এগুলো লসাগু করব কিভাবে, হিসাব করব কিভাবে। আচ্ছা, পরবর্তীতে আমি যখন অন্য বিশেষ করে ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীর কিছু গাণিতিক বিশ্লেষণমূলক কিছু ক্লাস দিব, সেগুলোতে এগুলো আমরা আলোচনা করব আরো। আচ্ছা ওকে, তাহলে এখন কি দাঁড়ালো এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার উপরে আসলো এবং নিচে আসলো এসি স্কোয়ার। এখন আমরা একটু এই সমকোণী ত্রিভুজটার দিকে একটু তাকাই। এই সমকোণী ত্রিভুজটায় যে আমরা এঁকেছি এখানে,
এখানে একটু যদি আমরা লক্ষ্য করি যে এই সমকোণী ত্রিভুজের এসি হচ্ছে অতিভুজ, বিসি হলো ভূমি এবং এবি হচ্ছে লম্ব। তা আমরা একটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের সূত্র আমরা সবাই জানি যে পিথাগোরাসের সূত্র অনুযায়ী যে এসির উপরে অর্থাৎ অতিভুজের উপরে যদি আমরা একটা লম্ব অঙ্কন করি, অতিভুজের উপরে যদি আমরা একটা বর্গ অঙ্কন করি, তাহলে এই বর্গের ক্ষেত্রফল যা হবে লম্ব এবং ভূমির উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের যোগফল করলে অতিভুজের উপর বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান হবে। যাই হোক, পিথাগোরাস নিয়ে যখন আমরা কথা বলবো বিস্তারিত আরো কথা হবে এ ব্যাপারে। আমরা এখন যদি সংক্ষেপে এটাকে বলি যে অর্থাৎ অতিভুজের উপর বর্গ অর্থাৎ এসি স্কোয়ার, এইখান থেকে যদি বলি যে অতিভুজের উপর বর্গ এসি স্কোয়ার সমান, কারণ বর্গের ক্ষেত্রফল এক বাহু স্কোয়ার, আমি যদি এর উপরে কথার কথা এখানে যদি আমরা এভাবে একটা বর্গ অঙ্কন করি, এখানে যদি আমরা এভাবে একটা বর্গ অঙ্কন করি কার উপরে, এসি বাহুর উপরে, তাহলে এর ক্ষেত্রফল কি হবে, ক্ষেত্রফল হবে এক বাহুর উপর স্কোয়ার এসি স্কোয়ার। একইভাবে বিসির উপর যদি বর্গ অঙ্কন করি তাহলে তার ক্ষেত্রফল কি হবে, বিসি স্কোয়ার, এটার সাথে যোগ করতে হবে কি, যোগ করতে হবে লম্বের উপর অঙ্কিত বর্গ এবি স্কোয়ার। অর্থাৎ এই দুটোর উপরে যে বর্গটা আঁকবো এই বর্গটার এই বর্গটার এই দুই ক্ষেত্রফল যোগ করলে এই ক্ষেত্রফলের সমান হবে, অর্থাৎ অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে এখন আমরা এই যে এখানে কি দেখতে পাচ্ছি, এবি স্কোয়ার মানে লম্ব স্কোয়ার আর বিসি স্কোয়ার মানে কি, বিসি স্কোয়ার মানে ভূমি স্কোয়ার। তাহলে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু কি লিখতে পারি আমরা, অতিভুজ স্কোয়ার। তাহলে এটাকে যদি অতিভুজ স্কোয়ার করি তাহলে কি হলো, অতিভুজ স্কোয়ার মানে এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার সমান এসি স্কোয়ার করতে পারি। আর নিচে কি আছে, নিচে আছে এসি স্কোয়ার। এখন লব এবং হর একই, এসি স্কোয়ার এসি স্কোয়ার কেটে যেয়ে থাকলো কত, 1। তার মানে আমরা কি পেয়েছিলাম, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, এবং এখানে আমরা হিসাব করে পেলাম যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। এই জায়গাতে আমরা নোট দিতে পারি যে এখানে এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার ইকুয়াল টু এসি স্কোয়ার কিভাবে হলো, আমরা যদি এখানে একটা নোট দেই লিখেই যদি আমরা, তাহলে বলতে পারি যে ত্রিভুজ এবিসি সমকোণী ত্রিভুজে, সমকোণী ত্রিভুজে আমরা বলতে পারি যে এসি স্কোয়ার সমান এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। এটা কিন্তু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি পিথাগোরাসের সূত্র অনুযায়ী। তাহলে আমরা কি এই বিষয়টা বুঝতে পেরেছি, অর্থাৎ সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা যে 1 হয় কিভাবে হয় আমরা আশা করি জিনিসটা বুঝতে পেরেছি। ওকে, আমরা এখন দ্বিতীয় যে সম্পর্কটি সেক স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা ইকুয়াল টু 1, এটা যদি প্রমাণ করতে চাই, দেখতে চাই কি করে হলো, একইভাবে আমরা এখানে যদি একটা সমকোণী ত্রিভুজ এখানে যদি আমরা এঁকে নেই, আমরা একইভাবে এটার নাম দিলাম ত্রিভুজ এ বি সি এবং এখানে কোণ দিলাম থিটা এবং এটা হচ্ছে 90 ডিগ্রি কোণ। তাহলে আমরা বুঝতেই পাচ্ছি থিটা কোণের বিপরীত বাহু, এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে আমাদের ভূমি এবং এটা হচ্ছে অতিভুজ। ওকে, এখন যদি আমরা এই সম্পর্কটা প্রতিপাদন করতে চাই তাহলে এই সম্পর্কটা আমরা যদি এখানে লিখি সেক স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা ইকুয়াল টু 1 হবে, আমরা দেখতে চাই এটা। ওকে, তাহলে সেক থিটা, সেক থিটা কার বিপরীত অনুপাত ছিল, এটা হচ্ছে কস থিটার বিপরীত অনুপাত। তাহলে প্রথমে কস বলতে কি বোঝায় আমরা দেখবো, কস থিটা কবরে ভূত অনেক, তাহলে ভূত মানে ভূমি, অনেক থেকে অতিভুজ। আচ্ছা, তাহলে ভূমি বা অতিভুজ, তাহলে সেক থিটা কিন্তু কি হবে, অতিভুজ বাই ভূমি। তো এখানে আমার অতিভুজকে এসি, তাহলে এসি বাই ভূমিকে বিসি, তার উপরে কি রয়েছে স্কোয়ার মাইনাস ট্যান থিটা ইকুয়াল টু কি, টেরা লম্বা ভূত, তাহলে লম্ব বাই ভূমি, টেরাতে ট্যান থিটা, লম্বাতে লম্ব আর ভূতে হচ্ছে ভূমি, তাহলে লম্ব বাই ভূমি, তাহলে এ বি বাই বিসি তার উপরে স্কোয়ার ইকুয়াল টু, তাহলে এখানে কি দাঁড়ালো, এখানে দাঁড়ালো হচ্ছে এসি স্কোয়ার বাই বিসি স্কোয়ার মাইনাস এখানে কি আসলো এবি স্কোয়ার বাই বিসি স্কোয়ার। একইভাবে আমরা যদি এখানে লসাগু করি তাহলে বিসি স্কোয়ার লসাগু আসলো, তাহলে এখানে থাকলো কি বিসি স্কোয়ার ভাগ করলে 1 হয়, তাহলে 1 দিয়েও যাকে গুণ করি যা আছে তাই থাকবে, এসি স্কোয়ার মাইনাস এখানে কি থাকলো এবি স্কোয়ার। ওকে, আচ্ছা, তাহলে এখানে কি আসলো, এখানে আসলো এসি স্কোয়ার মাইনাস এবি স্কোয়ার বাই বিসি স্কোয়ার। ওকে, আমরা যদি এখন এই যে সমকোণী ত্রিভুজটার দিকে তাকাই, আমরা পিথাগোরাসের কথা বারবার বলছি, আমি যদি এখানে একটু ডান দিকে যদি আমরা একটু কাজ করি এটা নিয়ে, তাহলে আমরা একটু আগে শিখলাম যে অতিভুজ স্কোয়ার, আমরা একটু আগে কি শিখলাম যে অতিভুজ স্কোয়ার অর্থাৎ এসি স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, অর্থাৎ এবি স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার বিসি স্কোয়ার, অর্থাৎ লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এখন যদি আমি এই এবি স্কোয়ারকে এদিক থেকে এদিকে নিয়ে আসি কি হয়ে আসবে, বিয়োগ হয়ে আসবে, বা তাহলে এসি স্কোয়ার মাইনাস এটা এদিকে কি হয়ে আসবে এবি স্কোয়ার ইকুয়াল টু কি দাঁড়ালো, ইকুয়াল টু দাঁড়ালো বিসি স্কোয়ার, এখানে পড়ে থাকলো এবি স্কোয়ারটা মাইনাস হয়ে আসলো, তাহলে এসি স্কোয়ার মাইনাস এবি স্কোয়ার ইকুয়াল টু কি পেলাম, বিসি স্কোয়ার। এটা কোথা থেকে পেলাম, পিথাগোরাসের উপপাদ্য থেকে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে।
তাহলে এসি স্কোয়ার মাইনাস এবি স্কোয়ার ইকুয়াল টু কি লিখতে পারি আমরা, বিসি স্কোয়ার, আর নিচে তো বিসি স্কোয়ার ছিলই। তাহলে একই জিনিস কাটাকাটি করলে কত হলো, 1। তাহলে আমরা কি পেলাম, যে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু পেলাম 1। তাহলে একইভাবে যে তৃতীয় সম্পর্কটি রয়েছে, এখানে যে তৃতীয় সম্পর্কটি রয়েছে, এই তৃতীয় সম্পর্কটি তোমাদের জন্য রেখে দিলাম। আশা করি তোমরা উত্তরটি করে কমেন্ট বক্সে জানাবে সবাই যে এটার উত্তর কি হলো বা কেমন করে হলো, এটা এটা কি করে প্রতিপাদন করলে, এটা একটু এখানে আমাকে জানাবে। ওকে, আমরা চলে যাচ্ছি এই রিলেটেড কিছু প্রবলেমে। তো আমরা এখন এই রিলেটেড একটা প্রবলেম সমাধান করে দেখব যে আসলে এখান থেকে কি ধরনের প্রবলেমগুলো আসে মান নির্ণয় সংক্রান্ত। এবং চাকরির পরীক্ষাতে কিন্তু এই প্রশ্নগুলোই বেশি হয়ে থাকে, কারণ এই প্রশ্নগুলো এমসিকিউ আকারে দেওয়া খুব সহজ, এবং এই প্রশ্নগুলো থেকে অনেকে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনাও থাকে দ্রুততার সাথে কাজ করতে যেয়ে, এবং না বুঝে কাজ করলে ভুলগুলো হয়। তো আশা করি আমরা একটা প্রবলেম যদি দেখি, আমরা এই রিলেটেড যে কোনো প্রবলেম আশা করি উত্তর করতে পারবো। তো আমাদের এখানে দেওয়া হয়েছে কি tan a ইকুয়াল টু 4/3 হলে এ কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত সমূহ নির্ণয় করো। তাহলে আমরা জানি ত্রিকোণমিতিক অনুপাত হলো 6টি, তাহলে একটি অনুপাত tan a দেওয়া আছে, অর্থাৎ বাকিগুলো অর্থাৎ sin a, cos a, cosec a, sec a এবং cot a, এই 5টি অনুপাতের মান নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে আমরা প্রথমে এই অনুপাতটা কি দেওয়া আছে এটার দিকে আগে তাকাই। তাহলে আমরা ত্রিকোণমিতিক অনুপাতের জন্য আমরা সমকোণী একটা ত্রিভুজ প্রথমে যদি এঁকে নিই, আমি এখানে একটা সমকোণী ত্রিভুজ এঁকে নিলাম। ওকে, এই যে এখানে একটা সমকোণী ত্রিভুজ এঁকে নিলাম, আমি ত্রিভুজটার নাম দিলাম ত্রিভুজ এ বি সি। এখন একটু খেয়াল করলে দেখো যে এই ত্রিভুজটা যখন আঁকবো তখনই কিন্তু আমাদের মূল বিষয়টা, আমি যদি এখন এই ত্রিভুজ এখানে সাপোজ আরেকটা ত্রিভুজ আঁকলাম, এখানে আরেকটি ত্রিভুজ আমি নিলাম, খেয়াল করে দেখো আমি নামকরণগুলো তো এভাবে করতে পারতাম এ বি সি, অথবা এ বি সি, এভাবেও কিন্তু নামকরণটা হতে পারতো। অর্থাৎ তোমার এ কোনটা এখানে হতে পারে, এখানে হতে পারে, এখানে হতে পারে। এখন তুমি কি মন মতো দিতে পারবে না, এখানে খেয়াল করতে হবে। এখানে tan a ইকুয়াল টু 4/3, খেয়াল করে দেখো এখানে এটা কিন্তু সূক্ষ্মকোণ, এই এটা কিন্তু এখানে সূক্ষ্মকোণ, অর্থাৎ সূক্ষ্মকোণ তোমাকে এখানে বিবেচনা করতে হবে, অর্থাৎ 90 ডিগ্রি কোণ যেটা রয়েছে সেই জায়গাতে কিন্তু এ বসানো যাবে না, কারণ এখানে এটাই হলো তোমার থিটা। তাহলে যেহেতু এখানে এ কোণটাই হচ্ছে থিটা, তাহলে এই 90 ডিগ্রি কোণের জন্য কিন্তু আমরা এখানে কাজ করছি না, আমরা হয় এ কোণটা অথবা এই কোণটার জন্য কিন্তু কাজ করছি। তাহলে আমাকে এই যে এই পয়েন্টটা কিন্তু হয় আমাকে এখানে বসাতে হবে অথবা এখানে বসাতে হবে, এখানে কোনোভাবেই নয়। তাহলে এই চিত্রটা আমার এখানে ভুল, তাহলে আমি এই চিত্র নিয়েও কাজ করতে পারি, আবার এই চিত্র নিয়েও কাজ করতে পারি। ওকে, তাহলে পরে আমাদের এটা খেয়াল করতে হবে যে এ পয়েন্টটা আমরা কোথায় দিব, এ পয়েন্টটা আমরা এই দুই সূক্ষ্মকোণের যে কোনো একটা জায়গাতে দিব। তাহলে এই চিত্রটা যদি আমরা আঁকি তাহলে এই প্রবলেমটা আমাদের জন্য কাজ করা ভুল হয়ে যাবে। ওকে, তাহলে ওকে আমরা শেষ যে চিত্রটা রয়েছে আমি সেটা নিয়েই কাজ করতে চাই, অর্থাৎ আমার এ কোণটা আমি এখানে ডান দিকে এই জায়গাতে আমি চিহ্নিত করলাম। ওকে, তাহলে এই যে এই কোণটা হচ্ছে আমার সূক্ষ্মকোণ, এবং এ কোণের জন্যই কিন্তু আমার এখানে মান দেওয়া হয়েছে কত, 4/3। এখন আমরা সবাই জানি যে ট্যান থিটা ইকুয়াল টু আমরা কি জানি, যে ট্যান থিটা ইকুয়াল টু আমরা সবাই জানি যে লম্ব বাই ভূমি। ওকে, ট্যান থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি। আচ্ছা, এখানে একটু খেয়াল করে দেখো তো যে এখানে এটা যদি এ কোণটাই তো আমার থিটা, তাহলে লম্ব কোনটা, লম্ব হচ্ছে আমার এখানে বিসি, এই বিসি বাহুটা হচ্ছে আমার লম্ব, এবং এসি হচ্ছে কি, এখানে এসি হচ্ছে ভূমি, এবং এবি হলো এখানে অতিভুজ। ওকে, এইটুক বুঝতে কি কারো কোনো সমস্যা রয়েছে? আশা করি যে এইটুক বুঝতে কারো কোনো সমস্যা নেই। এখন দেখো যে tan থিটা ইকুয়াল টু দেওয়া আছে 4/3, তো 4, এই যে 4 এবং 3 এটা সঠিক ভ্যালু নয়, লম্বর মান যে 4 মিটার এবং ভূমির মান যে 3 মিটার এটা বলতে পারি না, কিন্তু আমরা এটুক বলতে পারি যে লম্ব এবং ভূমি যত যাই থাক না কেন, এটাকে কাটাকাটি করলে বা সরলীকরণ করলে এটা 4/3 হবে। আমি ছোট ভ্যালুটাই যদি ধরি, আমি ধরলাম যে বিসির ভ্যালু হচ্ছে 4, আমি ধরে নিলাম যে বিসির ভ্যালুটা কত, বিসির ভ্যালুটা ধরে নিলাম 4, তাহলে এসির ভ্যালু এই ভূমির ভ্যালুটা কত হবে 3, কারণ এখানে রয়েছিল যে tan থিটা ইকুয়াল টু 4/3, তাহলে এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি, আমি ধরে নিলাম, তাহলে 4/3। আমি যদি এটাকে 4x ধরি, এটাকে 3x ধরি, তাও হবে, কাজ করা যাবে, তো জটিলতার দরকার নেই। আমি ধরলাম যে বিসি ইকুয়াল টু 4 এবং এসি ইকুয়াল টু 3। এখন তাহলে এখান থেকে আমি যদি অতিভুজের মানটা বের করে ফেলতে পারি, তাহলে অতিভুজের মানটা বের করে ফেলতে পারলে বাকি যে অনুপাতগুলো রয়েছে এগুলা কিন্তু সবগুলোই কিন্তু বের হয়ে আসবে। তাহলে আমরা এখান থেকে কার সহযোগিতা নিব, পিথাগোরাসের উপপাদ্য। তো
তো পিথাগোরাস উপপাদ্য অনুযায়ী আমরা কি জানি যে অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে আমরা বলতে পারি এখানে যে পিথাগোরাস উপপাদ্য অনুযায়ী এ বি স্কয়ার সমান লম্ব স্কয়ার মানে বিসি স্কয়ার প্লাস ভূমি স্কয়ার অর্থাৎ এসি স্কয়ার। তাহলে বিসির মান কত 4, তাহলে 4 স্কয়ার প্লাস 3 স্কয়ার, তাহলে 4 স্কয়ার মানে কত 16 প্লাস 3 স্কয়ার হচ্ছে কত 9 ইকুয়াল টু 16 প্লাস 9 ইকুয়াল টু কত 25। তাহলে এ বি ইকুয়াল টু কত হবে, এ বি ইকুয়াল টু √25, তাহলে ইকুয়াল টু 5, 5 5 25 বর্গমূলের ক্লাস আমরা দিয়েছি। তাহলে 5 5 25, এখানে প্লাস মাইনাসের মধ্যে শুধু প্লাস ভ্যালু কেন নিলাম, যেহেতু এটা একটা বাহুর আমরা দৈর্ঘ্য সংক্রান্ত কথা বলছি, দৈর্ঘ্য কখনো ঋণাত্মক হতে পারে না, এখানে একটা দূরত্বের কথা বলছি, আমরা দৈর্ঘ্যের কথা বলছি, তাহলে এই দৈর্ঘ্যটা সবসময় কি হবে পজিটিভ। তাহলে অতিভুজের ভ্যালু আমরা কত পেলাম, অতিভুজের ভ্যালু পেলাম হচ্ছে 5। তাহলে আমরা এখানে লম্ব ভূমি অতিভুজ তিনটাই কিন্তু পেয়ে গেছি। এখন লম্ব ভূমি অতিভুজ যেহেতু পেয়ে গেছি, এখন বাদবাকি সকলের মান কিন্তু আমরা এখান থেকে বের করতে পারি। কিভাবে একটু দেখে নেই। আচ্ছা, আমি যদি এখন বলি যে আমি এখান থেকে সাইন এর মান বের করতে চাই, সাইন এ, তাহলে এই চিত্র থেকে আমরা কি পাই, সাইন এ ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ, সাগরে লবণ অনেক, তাহলে লম্ব হচ্ছে 4 আর অতিভুজ কত 5, মান চলে আসলো। এখন যদি বলি যে না আমি কস থিটা বা কস এ বের করতে চাই, তাহলে ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি কত 3, অতিভুজ কত 5। এখন যদি বলি যে না আমি কট এ এর মান বের করতে চাই, তাহলে কট এ ইকুয়াল টু লম্ব বাই ভূমির উল্টো কি ভূমি বাই লম্ব, তাহলে ভূমি কত, ভূমি হচ্ছে 3 আর লম্ব হচ্ছে 4। এখন যদি বলি যে না আমি কোসেক এর মান বের করতে চাই, কোসেক এ, তাহলে কোসেক এ ইকুয়াল টু কি, তাহলে কোসেক, তাহলে সাইনের বিপরীত কোসেক, তাহলে কি হলো লম্ব বাই অতিভুজ, তাহলে অতিভুজ বাই লম্ব, তাহলে 5/4। এখন যদি বলি যে না আমি সেক এর মান বের করতে চাই, এটা কার বিপরীত, এটা হচ্ছে কসের বিপরীত, তাহলে 5/3। ওকে, তাহলে এভাবে কিন্তু আমরা প্রত্যেকটা অনুপাতের মান কিন্তু বের করে ফেলতে পারি। তাহলে যদি এখানে tan এর মান না দিয়ে অন্য কারো মান যদি দিত, তাহলে কি আমরা কাজটা করতে পারতাম না, আমরা অবশ্যই করতে পারতাম। সাপোজ যদি আমি কথার কথা একটা বলি যে এখানে যদি এ ভ্যালুটা সাপোজ দিল না, যে ভূমির ভ্যালুটা এখানে দিল না, বললো যে এখানে এই একই অঙ্ক যদি এভাবে দেওয়া থাকে যে সাপোজ এই সেম অঙ্ক এখানে দিল যে সাইন এ ইকুয়াল টু সাপোজ এখানে বললো সাইন তো লম্ব বাই অতিভুজ, তাহলে 4/5 বললো যে 4/5 দেওয়া আছে, বাকি অনুপাতগুলোর মান বের করো, এটা সাপোজ দেওয়া নেই। তাহলে যদি এটা দেওয়া না থাকে, যদি দেওয়া থাকে সাইন এ ইকুয়াল টু 4/5, তাহলে আমরা প্রথমে কি করবো, একই চিত্র আঁকবো, এই জায়গাতে আমরা 4 লিখবো লম্ব, অতিভুজ 5 লিখবো। এখন আমরা ভ্যালু বের করবো কার, এসির। কিভাবে বের করবো, একই ভাবে, যে প্রথমে লিখবো এ বি স্কোয়ার ইকুয়াল টু বিসি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার, এটা কার সূত্র, পিথাগোরাসের। তাহলে এখন কার ভ্যালু বের করতে হবে, এসির ভ্যালু। যদি পুরো সাইডটাকে আমি বাম দিকে নিয়ে আসি, পুরো সাইডটাকে, তাহলে এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার ইকুয়াল টু এবি স্কোয়ার, পুরো সাইডকে এদিক ওদিক করলাম, কোনো সমস্যা নেই। তাহলে বা এখন যদি আমি এসির রেখে দিই, এসি স্কোয়ার ইকুয়াল টু এ বি স্কোয়ার মাইনাস এই প্লাস বিসি এদিকে ছিল, এদিকে কি হয়ে গেল মাইনাস বিসি হয়ে গেল, ইকুয়াল টু এ বির মান কত 5 স্কোয়ার, তাহলে বিসির মান কত 4 স্কোয়ার, ইকুয়াল টু কত দাঁড়ালো 25 মাইনাস 9 ইকুয়াল টু কত হলো 16। তাহলে এসি ইকুয়াল টু কত দাঁড়ালো √16 ইকুয়াল টু কত হলো 4। তাহলে দেখো এই জায়গাতে আমরা এর ভ্যালু কিন্তু পেয়ে গেছি। এখন আমাকে যাই বের করতে বলা হোক না কেন, আমরা কিন্তু বের করতে পারবো। তাহলে আশা করা যায় যে এরকম মান নির্ণয় সংক্রান্ত যদি একটা অনুপাতের মান এইভাবে দেওয়া থাকে, বাকি অনুপাতগুলো যদি আমাকে বের করতে বলে, আশা করা যায় যে আমরা এই কাজগুলো করতে পারবো। তাহলে আশা করি এই জিনিসটা আমরা বুঝতে পেরেছি। এখন যদি আর একটা ছোট্ট একটা বিষয় বলি, যদি এখানে এরকম থাকে যে সাইন এ ইকুয়াল টু দেওয়া আছে, সাপোজ হচ্ছে কথার কথা এখানে দেওয়া আছে সাইন এ ইকুয়াল টু শুধু 1, এখন তাহলে আমরা কি করব, এখন তাহলে লম্ব কাকে ধরবো আর হচ্ছে অতিভুজি কাকে ধরবো, আমরা এই জায়গাতে ধরবো যে লম্বর মান 1 আর নিচেও কত আছে, যখন নিচে কিছু দেওয়া থাকবে না ধরে নিব নিচে কত আছে 1 আছে। একইভাবে যদি দেওয়া থাকে যে সাপোজ tan থিটা ইকুয়াল টু দেওয়া থাকলো হচ্ছে 2, tan থিটা ইকুয়াল টু যদি 2 দেওয়া থাকে, তাহলে আমরা কি মনে করবো এটা 2 বাই কত রয়েছে 1 রয়েছে। আশা করি আমি জিনিসটা বুঝাতে পেরেছি। তাহলে এই টাইপের অঙ্কগুলো আশা করা যায় যে আমরা যেভাবে আসুক না কেন আমরা করতে পারবো। আমরা আরেকটা প্রবলেম এখন একটু দেখতে চাই, যে এই রিলেটেড একটি প্রবলেম যদি দেখি, যে আমরা দুটো সম্পর্ক, তিনটি সম্পর্ক আমরা প্রতিপাদন করে এসেছি, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1 এবং cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল টু 1।
তাহলে আমরা দুটো সম্পর্ক শিখে এসেছি, একটি হলো সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, আর একটি শিখেছি কি কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। ওকে, আমি যদি এই সম্পর্ক দুটাকে একটু, এই যে এই সম্পর্কটা আমরা ছোটবেলায় শিখে এসেছি, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান a প্লাস বি ইন্টু a মাইনাস বি, এটা কিন্তু আমরা ক্লাস 6 থেকে কিন্তু শিখে এসেছি। এটাকে আমরা কি বলি, যে উৎপাদক নির্ণয়ের সূত্র। এখন কথা হলো এটাকে উৎপাদক নির্ণয় কেন বলছি, আমরা যদি লিখি যে 12 কে উৎপাদকে বিশ্লেষণ করতে, তাহলে আমরা কি লিখি, আমরা লিখি যে 12 সমান, যদি লিখি 4 ইন্টু 3, আবার এটাকে যদি আরো ভেঙে লিখি তাহলে 2 ইন্টু 2 ইন্টু 3 লিখতে পারি না, অর্থাৎ 2 দুগুণা 4, 4 দুগুণ বা 3 4 12। আচ্ছা, তাহলে এই যে উৎপাদকে বিশ্লেষণ বলতে বোঝায় যে একটি সংখ্যাকে তার যতগুলো উৎপাদক রয়েছে সবগুলোর গুণফল আকারে প্রকাশ করা। আচ্ছা, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার একটা রাশি, এই রাশিটাকে আমরা কি করেছি, আমরা উৎপাদকে বিশ্লেষণ করেছি। একই কথা, 12কে যেভাবে উৎপাদকে বিশ্লেষণ করা যায়, একটা রাশিকেও কিন্তু এভাবে এই a স্কয়ার মাইনাস b স্কয়ারকে কি দিয়ে ভাগ করা যায়, a প্লাস b দিয়ে ভাগ করা যায়, আবার a মাইনাস b দিয়ে ভাগ করা যায়, অর্থাৎ এই দুটোর গুণফল আকারে প্রকাশ করেছি। এই গুণভাগগুলো কিন্তু তোমরা ক্লাস 6 থেকেই কিন্তু শিখে এসছো, যে রাশি, একটা রাশিকে আর একটা রাশি দিয়ে কি করে ভাগ বা গুণ করতে হয়। ওকে, আমরা সেদিকে যাচ্ছি না। তাহলে এখানে দেখো যে a স্কয়ার মাইনাস b স্কয়ার এই ফর্মটার সাথে এই ফর্মটার কিন্তু দারুণ একটা মিল রয়েছে। দেখো, এই যে দেখো, এটাকে কি হচ্ছে, এটা যদি আমি a স্কয়ার বলি, এটাকে যদি b স্কয়ার বলি, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার কি ছিল, a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে আমি যদি লিখি যে sec স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা ইকুয়াল টু 1 আছে। এখন এই জায়গাতে আমি যদি বলি যে এটা a এটা b, এটাকে ধরলাম এটা a আর এটা ধরলাম এটা b, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, a প্লাস b। তাহলে a এখানে কে, sec থিটা, b কে এখানে tan থিটা, তাহলে sec থিটা প্লাস tan থিটা লিখতে পারি, তাহলে a প্লাস b হয়ে গেল। আবার এটাকে আমরা কি লিখতে পারি, a মাইনাস b, তাহলে sec থিটা মাইনাস কি লিখতে পারি, tan থিটা, এটা ইকুয়াল টু আমরা লিখতে পারি 1। তাহলে এই যে উৎপাদকে বিশ্লেষণের যে সম্পর্কটা, সেই সম্পর্কটা আমরা এটার সাথে কিন্তু পাই, এবং এই সম্পর্কটা কাজে লাগিয়ে কিন্তু এই প্রবলেমগুলো উত্তর করতে হয়। তাহলে আমরা যদি এই প্রবলেমটা সমাধান করতে চাই, এখানে দেওয়া আছে যে sec a প্লাস tan a ইকুয়াল টু 5/2, এবং বের করতে হবে sec a মাইনাস tan। আমরা দেখতে পাচ্ছি a প্লাস b এর ভ্যালু দেওয়া আছে, a মাইনাস b এর ভ্যালু বের করতে হবে। যদি এটা করতে চাই তাহলে আমরা কি করব, আমরা এই সম্পর্কটাকে কাজে লাগাবো, যে sec স্কয়ার a, এখানে যদি থিটার জায়গায় a রয়েছে আমরা a দিলাম, প্লাস সরি, আমরা যে সমীকরণটা আমরা জানি সেটা sec স্কয়ার a মাইনাস sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার a মাইনাস tan স্কয়ার a, এটা ইকুয়াল টু আমরা কি জানি, এটা ইকুয়াল টু জানি 1, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে এটাকে আমরা ভেঙে কি লিখতে পারি, sec a প্লাস tan a, অর্থাৎ a প্লাস b ইনটু আমরা কি লিখতে পারি, ইনটু a মাইনাস sec a মাইনাস tan a ইকুয়াল টু 1। আচ্ছা, এখন sec a প্লাস tan এর ভ্যালু কত দেওয়া আছে, sec a প্লাস tan এর ভ্যালু দেওয়া আছে হচ্ছে 5/2, আর sec a মাইনাস tan a আমাদের এখানে থেকে গেল। ওকে, ইকুয়াল টু কত, 1। তাহলে বা sec a মাইনাস tan a, এই ভ্যালুটা কত হবে এখন, তাহলে এই ভ্যালুটা কি হলো, এই যে 5/2 এদিকে কি হয়েছে, এদিকে গুণ হয়ে আছে, এদিকে এসে কি হবে, ভাগ হবে। তাহলে উপরে রয়েছে কত, উপরে রয়েছে 1, আর এই 5/2 পুরোটাই কিন্তু দেখো, এটা কিন্তু আমরা একটা ভিডিও দিয়েছিলাম যে জায়গায় কনফিউশন, ওখানে আমরা একটা ভিডিও দিয়েছি x বাই y বাই z, x বাই y বাই z বাই, এরকম যদি 2 তলা 3 তলা হয়ে আসে, এই ফর্মটাকে কি করে সরল করবো, এই ভিডিওটা তোমরা দেখে আসতে পারো। তাহলে এখানে 5/2 পুরোটাই ভাগ হয়ে আসলো। এখন এটাকে যদি আমরা সরলীকরণ করি তাহলে কি দাঁড়ায়, এখানে 1 আছে উপরে, পুরো লব থেকে গেল গুণিত হরটা হলো কি, হরটা যখন উপরে যাবে গুণাত্মক বিপরীত হয়ে উল্টো হয়ে যাবে, অর্থাৎ এই যে নিচে আবার লব হর রয়েছে 5/2, হরটা যাবে উপরে আর লবটা আসবে নিচে। তাহলে হলো কি 2/5, অর্থাৎ 2 1 2 আর নিচে 5 থেকে গেল, তাহলে কত, 2/5। মজার ব্যাপারটা দেখো, এখানে sec a প্লাস tan এর ভ্যালু ছিল কত, 5/2, আর এখানে sec a মাইনাস tan এর ভ্যালু কত আসলো, এটার ভ্যালু আসলো 2/5। এই জায়গাতেই মজাটা, অর্থাৎ এই প্রবলেমগুলো একটার ভ্যালু যা দেওয়া থাকবে আর একটার ভ্যালু ঠিক তার উল্টো আসবে, অর্থাৎ এই সম্পর্ক দুটার ক্ষেত্রে sec স্কয়ারে মাইনাস tan স্কয়ারে এবং cosec স্কয়ারে মাইনাস cot স্কয়ারে এই সম্পর্কটার ক্ষেত্রে একইভাবে যদি এই ভ্যালুটা দেওয়া থাকতো, আমরা এই ভ্যালুটার মান কিন্তু বের করতে পারতাম, সেক্ষেত্রে এটার মান বসাই দিতাম, এটার ভ্যালু বের করতাম, একইভাবে কিন্তু এটা ভাগ হয়ে যেত। ওকে, এরকম একটা প্রবলেম যদি আমরা আরেকটা করে দেখি
তাহলে আশা করি যে এ বিষয়ে আর কোনো প্রশ্ন থাকবে না। তো চলো আরেকটি প্রবলেম এই টাইপের দেখে নেওয়া যাক। এখন যদি বলি যে এরকম প্রশ্নটাতে আমাদের দেওয়া আছে এরকম যে কোসেক এ মাইনাস কট এ এরকম দেওয়া আছে, কোসেক এ মাইনাস কট এ ইকুয়াল টু দেওয়া আছে সাপোজ 7/2। বের করতে বললো যে কোসেক এ প্লাস কট এ ইকুয়াল টু হোয়াট। আমরা কিন্তু উত্তরটা এখন বলেই দিতে পারি যে কোসেক এ মাইনাস কট এ যেহেতু 7/2, এটার ভ্যালু হবে কত? 2/7। এটার ভ্যালু কত হবে? 2/7। আমরা একটু করে দেখি যে হয় কিনা। তাহলে আমরা কি লিখবো? আমরা ওই যে আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মের যে সূত্রটা শিখেছি যে কোসেক স্কয়ার থিটা বা কোসেক স্কয়ার এ মাইনাস কট স্কয়ার এ ইকুয়াল টু 1। এটাকে যদি আমরা এখন লিখি ভেঙে a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মে, তাহলে কোসেক এ প্লাস কট এ, কোসেক এ প্লাস কট এ ইন্টু অর্থাৎ এ প্লাস বি ইন্টু কোসেক এ মাইনাস কট এ ইকুয়াল টু কত লিখতে পারি? 1। এখন আমরা ভ্যালু পাচ্ছি কার? 7/2। তাহলে আমার কোসেক এ প্লাস কট এ থেকে গেল, কোসেক এ প্লাস কট এ এটা থেকে গেল, কট এ থেকে গেল। আর এটার ভ্যালু আমরা কত জানি? এটার ভ্যালু আমরা পাচ্ছি হচ্ছে কত? 7/2 ইকুয়াল টু কত? 1। এখন আমরা বুঝতে পারছি এই 7/2 এদিকে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। তাহলে বা কোসেক এ প্লাস কট এ আমি যদি ভেঙে না দেখাই আর, তাহলে এটা জাস্ট এদিকে যে কি হবে? আগের মতো উল্টে যাবে। তাহলে হলো কি 2/7। তাহলে আমরা এই প্রশ্নগুলো আশা করা যায় যে উত্তর করতে পারবো, সেটা এমসিকিউ ফর্মে আসুক আর লিখিত ফর্মে আসুক। তা আমরা পরবর্তীতে আমরা এরকম অনেক প্রবলেম ধীরে ধীরে 9-10 এর যে জেনারেল ম্যাথ, হায়ার ম্যাথের যে ত্রিকোণমিতি রয়েছে আমরা সেগুলো শেষ করব ইনশাল্লাহ। এবং যদি ভিডিওগুলো আমরা সিরিয়াল দেখতে থাকি, আশা করি যে এই ম্যাথের রিলেটেড, এই ত্রিকোণমিতি রিলেটেড আমাদের কোনো প্রবলেম থাকবে না। এবং যারা চাকরি প্রার্থী রয়েছে তারা যদি এভাবে ডিটেলস জানার চেষ্টা করে অঙ্ককে, তাদের ভয় পাওয়ার কোনোই কারণ নেই। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে। ভালো থাকো সবাই, খোদা হাফেজ।